শ্যামলী, তুমি জানো আজ তো বাজারে গিয়ে ভিড়ই সামলাতে পারছিলাম না। তাই নাকি? এত বিক্রি হলো বুঝি? আমার তো এখনই বিশ্বাসই হচ্ছে না এই পচা ডোবার ইলিশ লোকে এত পছন্দ করছে। পছন্দ করবে না? একবার যে খেয়েছে সে বারবার আসছে, বলছে এমন স্বাদ নাকি আগে কখনো পাইনি। তা আজ তুমি কতগুলো মাছ ধরেছিলে? কাল তো আরো বেশি ধরতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, আমাকে অনেকে বলে রেখেছে কালকে তাদের জন্য মাছ রাখতে। দামাদামিও তেমন করছে না আজকাল, একেবারে যা দাম বলছি তাই দিচ্ছে। সত্যি বলছো? আগে তো কত কথা শুনতে হতো, পচা ডোবার মাছ, গন্ধ বেরোচ্ছে কত কি। এখন সেই লোকেরাই এসে লাইন দিচ্ছে। বুঝলে তো, ভালো জিনিসের কদর একদিন হয়। পুকুরের পাঁক আর শ্যাওলার জন্য একটা মিষ্টি গন্ধ হয়, যা অন্য ইলিশে পাওয়া যায় না। ঠিক বলেছো। প্রথমে তো ভয় লাগছিল লোকে নেবে কিনা। আরে দূর, ভালো জিনিস কখনো ফেলা যায় না, বুঝলে? তুমি ঠিক বলেছো। তা এবার লাভের অঙ্কটা কেমন দাঁড়াচ্ছে তা ভেবে দেখেছো তো? হ্যাঁ গো, এই মাসে তো বেশ ভালোই লাভ হয়েছে। ভাবছি ডোবার পাটটা একটু বাঁধিয়ে দেব, আর একটা ভালো জালও কিনতে হবে। খুব ভালো বুদ্ধি। দেখো, ধীরে ধীরে আমরা আরো বড় করে ব্যবসাটা দাঁড় করাবো। তোমার কথা সত্যি হোক শ্যামলী, আমার তো এখনো স্বপ্ন মনে হচ্ছে। ভাবিনি কখনো যে এই ডোবার মাছ আমাদের ভাগ্য বদলে দেবে। ভরসা রাখো আর কাজটা মন দিয়ে করো, দেখবে সব ভালো হবে। দেখলে তো কাণ্ডটা, চন্দনের আজকাল আর মাটিতে পা পড়ছে না। কেন রে, কি হয়েছে আবার? আর বলিস না, সেই পচা ডোবার ইলিশ নাকি তার সোনার ডিম পাড়া হাঁস হয়ে গেছে। লোকে নাকি হুমড়ি খেয়ে পড়ছে কেনবার জন্য। পচা ডোবার ইলিশ? আরে লোকে খাচ্ছে নাকি ওসব? আমার তো ঘেন্না লাগে ভাবতেও। ইস, খাবে না? স্বাদ নাকি খুব ভালো হয়েছে, তাই দামও নাকি ইচ্ছে মতো হাঁকছে। চাপ বাবা, এতদিন তো নাক সিটকাতো সবাই, এখন হঠাৎ এত কদর বেড়ে গেল কেন? নিশ্চয়ই কোনো চালাকি আছে এর মধ্যে। চালাকি তো থাকবেই, এত সহজে কি আর কপাল ফেরে? দেখিস নির্ঘাত কিছু মেশানো হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আরে আমরাও তো ভালো মাছ বিক্রি করি, কেউ পাত্তাও দেয় না। আর এই ডোবার আবর্জনা মাখা মাছের এত চাহিদা। সেটাই তো আমার রাগ। সারা দিন নদীতে জাল টেনে মরি, মাছ ধরি, আর ও বেটা আরাম করে ডোবায় জাল ফেলে কোটিপতি হয়ে যাচ্ছে। শুনেছিলাম নাকি শ্যামলীও এখন তার সাথে ব্যবসায় হাত মিলিয়েছে, দুজনে মিলে ভালোই ব্যবসা ফেদেছে। হ্যাঁ, দুজনে মিলে যা তা দাম নিচ্ছে, আর লোকে বোকার মতো তা কিনছে। কি চন্দন বাবু, আজকাল তো তোমার দেখাই যায় না, বড় ব্যবসায়ী হয়ে গেছো যে। কি ব্যাপার গণেশ, এইভাবে কেন ডাকছিস? কিছু বলবি? বলবো না? এতদিন কোথায় ডুব মেরেছিলিস শুনি? সেই পচা ডোবার ইলিশ বেচে নাকি খুব পয়সা কামাচ্ছিস। হ্যাঁ, বিক্রি তো ভালোই হচ্ছে, লোকের পছন্দ হচ্ছে তাই লোকে কিনছে। লোকের পছন্দ নাকি তুই চোখে ধুলো দিচ্ছিস? কি মেশাস শুনি? নইলে এই ডোবার মাছে এত কদর? আমি সৎ পথে ব্যবসা করি গণেশ, যা মাছ ধরি তাই বিক্রি করি। কারো সাথে চালাকি করবার আমার স্বভাব নেই। খুব সাধু পুরুষের মতো কথা বলছিস তো। খুব তেল বেড়েছে তোর আজকাল, বাজারে তো যা খুশি দাম হাঁকাচ্ছিস। দাম তো বাজারের উপর নির্ভর করে গণেশ, চাহিদা থাকলে একটু বাড়বেই। তুইও তো মাছ বিক্রি করিস, নিশ্চয়ই জানিস। আমার মাছের কদর আলাদা, নদীর টাটকা মাছ, আর তোর ওগুলো যাগ্গে। তবে বেশি উড়িস না, কপাল সবার একরকম থাকে না। আমি কারো খারাপ চাই না গণেশ, আমার পরিশ্রমের ফল পাচ্ছি। তুইও মন দিয়ে কাজ কর, দেখবি তোরও ভালো হবে। আমার আর ভালো হবে? ওসব ভাগ্য টাগ্য তোর মতো লোকেরাই বিশ্বাস করে। আমি তো খেটে খাওয়া মানুষ। পরিশ্রম করলে ভাগ্য সহায় হয় গণেশ, তুই চেষ্টা করে দেখ। তোর মতো পচা ডোবার মাছ বেচে রাতারাতি বড়লোক হওয়ার ভাগ্য সবার থাকে না, বুঝলি? তুই যা খুশি তাই বলতে পারিস গণেশ, আমার কাছে ওসব কথার কোনো দাম নেই। আমি জানি আমি সৎপথে ব্যবসা করছি। সৎ পথে? বেশি দিন এই ভেলকি টিকবে না। দেখি কত তো চাস,
বেশি পারলে মাটিতে অচড় খেতে বেশি সময় লাগে না। বাজার থেকে ফিরলে? বিক্রি তো ভালোই হয়েছে, তবে তোমার মুখটা এমন শুকনো কেন? বাজার থেকে ফেরবার পথে গণেশের সাথে দেখা হয়। গণেশ আমাদের ব্যবসা নিয়ে অনেক খারাপ কথা বলেছে। খারাপ কথা? কিরকম খারাপ কথা বলছে? বলছে আমাদের ইলিশে আমরা কি মেশাই কে জানে, নইলে পচা ডোবার মাছের এত চাহিদা কেন হবে, আর আরো আরো যা নয় তাই বলছিল। আমি জানতাম কিছু লোক তোমাকে খারাপ কথা বলবেই। প্রথমে তো আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু মাছ তো ভালোই হচ্ছে, স্বাদও ভালো। হ্যাঁ, আমাদের মাছ সত্যিই ভালো, কিন্তু ওদের খারাপ কথাগুলো কানে এলে খারাপ লাগে। তুমি ওসব কথায় কান দিও না তো। লোকের কাজই খারাপ কাজ। লোকের কাজই হলো কথা বলা। যখন দেখছে ভালো চলছে তখন হিংসা করছে। জানি, তবু মনটা খারাপ হয়ে যায়। ওরা আমাদের বদনাম করছে। ওরা যা খুশি বলুক, আমাদের মাছ যদি ভালো হয় লোকে ঠিক কিনবে। আমরা তো আর মিথ্যে কিছু বলছি না। হ্যাঁ, সেটাই তো কথা, কিন্তু আমার ভয় হয় যদি সত্যি সত্যি আমাদের বিক্রি কমে যায়। এত কষ্ট করে ব্যবসাটা দাঁড় করালাম। তুমি একদম ভেবো না তো। আমরা ঠিক কাজ করেছি, উপরওয়ালা নিশ্চয়ই দেখবেন। আর লোকের কথায় কান দিলে আর এগোনো যাবে না। তবু একটু সাবধানে থাকতে হবে, যদি ওরা সত্যি কোনো ঝামেলা করে। কি ঝামেলা করবে? তুমি ওদের কথায় বেশি কান দিও না। ওসব হিংসুটে লোকের সাথে লাগতে গেলে শুধু নিজেদেরই সময় নষ্ট হবে। তুমি ঠিক বলেছো শ্যামলী, আমারও মনে হয় ওদের পাত্তা না দেওয়াই ভালো। যত পাত্তা দেবে তত ওরা আরো বাড়াবাড়ি করবে। হ্যাঁ, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। তুমি বরং ওসব বিষয় নিয়ে একদম মাথা ঘামিও না। আমাদের মাছ ভালো, এটাই আসল কথা। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আর ওসব নিয়ে ভাববো না, বরং কালকের বাজারের জন্য মাছ ধরায় মন দিই। হ্যাঁ, সেটাই ভালো। আর শোনো, সাবধানে থেকো। ওদের মতিগতি কিন্তু ভালো ঠেকছে না। তুমিও সাবধানে থেকো, আর চিন্তা করো না, একদম সব ঠিক হয়ে যাবে। আর সহ্য হচ্ছে না রাম, বেটা দিন দিন ফুলে ফেপে উঠছে রে। ঠিক বলেছিস গণেশ, ওই পচা ডোবার মাছ বেচে এতবার বেড়েছে, দেখলে গা জ্বালা করে। শুধু গা জ্বললে হবে না, আরে ওর উন্নতিতে আমাদের পেটে লাথি পড়ছে, আমাদের মাছ কেউ নিচ্ছে না। একদম ঠিক, এভাবে চললে আমরা পথে বসবো তো, কিছু একটা করতেই হবে। কিছু তো একটা করবই, তবে এমন কিছু করতে হবে যাতে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। তুই কি ভাবছিস স্পষ্ট করে বলতো? আমার মনে হয় ওকে সরিয়ে দেওয়াই একমাত্র রাস্তা। সরিয়ে দেওয়া মানে? তুই কি ওকে মারার কথা বলছিস? হ্যাঁ, আর কোনো উপায় নেই। ও বেঁচে থাকলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। কিন্তু এটা তো খুব সাংঘাতিক ব্যাপার গণেশ, ধরা পড়লে আমাদের কি হবে? ধরা পড়বো কেন? সবকিছু খুব সাবধানে করতে হবে, এমন ভাবে যাতে কেউ ঘুণাক্ষরেও টের না পায়। আমার কেমন যেন ভয় লাগছে রে, আগে কখনো এমন কথা ভাবিনি তো। ভয় পেলে চলবে না রাম, নিজেদের বাঁচানোর জন্য আমাদের এটা করতেই হবে। তুই ঠিক বলছিস, কিন্তু কিভাবে করবি সেটা ভেবেছিস কিছু? হ্যাঁ, একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। কালকে রাতে যখন ও মাছ ধরতে যাবে ডোবার ধারে, তখন আমরা অন্ধকারে লুকিয়ে থাকবো। তারপর বেটাকে এমন মারবো যে কোনোদিনও আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না, একেবারে পঙ্গু করে দেব। কিন্তু যদি কেউ দেখে ফেলে? আরে রাতে ওখানে কে দেখতে যাবে? আর বিশ্বাস কর, একবার ও সরলে আমাদের ব্যবসাও আবার জমজমাট হয়ে উঠবে। আমার হাত পা কাঁপছে গণেশ, এমন কাজ আমি আগে কখনো করিনি। দুর্বল হলে চলবে না রাম, এটা আমাদের শেষ সুযোগ। হয় আমরা ওকে শেষ করব, না হয় আমাদের শেষ করে দেবে। বেছে নে কোনটা চাস। ঠিক আছে, আমি তোর সাথে আছি, যা করবার করবি, আমি সাহায্য করব। এই তো হলো আসল পুরুষ মানুষের মতো কথা। তবে মনে রাখিস, যা কিছু হবে দুজনেরই সমান ঝুঁকি, কেউ যেন পরে পিছিয়ে না যায়। না না, আমি আর পেছবো না, আমাদের দুজনেরই বাঁচতে হবে। তাহলে কালকে রাতের জন্য তৈরি থাকিস, আর কেউ যেন আমাদের পরিকল্পনা বিন্দু বিসর্গ জানতে না পারে। ঠিক আছে, কেউ কিচ্ছু জানতে পারবে না। কালকে রাতে দেখা হচ্ছে ডোবার ধারে, কেমন? এই বেড়া, তোর এত সাহস আমাদের ব্যবসা লাটে তুলবি? তোরা 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 রাতে কি করছিস সেখানে? কি 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 চাস? কি চাই?
বড় লোক হওয়ার খুব শখ, হ্যাঁ? দেখ এখন তোর কি পরিণতি হয়। তোরা ভুল করছিস, আমি তোদের কোনো ক্ষতি করিনি। এই মিথ্যে বলিস না, তোর এই পচা মাছের জন্য আমাদের আজকে পথে বসবার জোগাড়। আমার মাছ ভালো বিক্রি হচ্ছে তাতে তোমাদের কি? লোকের পছন্দ হলেই তো কিনবে, তাই না? বেশি কথা বাড়াস না চন্দন, আজ তোর সব বার আমরা ঘুচিয়ে দেব রে। লাগছে, কি করছিস? দয়া করে ছেড়ে দে ওরে বাবা, লাগছে। দয়া? তুই কি আমাদের দয়া দেখিয়েছিলিস? আমাদের রুজি রোজগার কেড়ে নিয়েছিস। বেটা, আর কোনোদিন মাছ ধরতে যাবি? আর কোনোদিন আমাদের ব্যবসার ক্ষতি করবার সাহস পাবি? আর না, আর কখনো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছেড়ে দেব এত সহজে? তোর জন্য আমাদের যা ক্ষতি হয়েছে তার শোধ তুলবো আমরা। এ গণেশ, আর মারিস না, ওই মনে হচ্ছে আর উঠতে পারবে না। হ্যাঁ, এবার বুঝবে ঠেলা। চল এখান থেকে সরে পড়ি, কেউ আসবার আগে পালাতে হবে। একটু আরাম লাগছে এখন? ওষুধ খেয়েছো? হ্যাঁ, তবে ব্যথাটা কমছে না। মনে হচ্ছে পা দুটো আর কোনোদিন। অমন কথা বলো না, সব ঠিক হয়ে যাবে। ভালো ডাক্তার দেখালে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার? এত টাকা আমরা কোথায় পাবো শ্যামলী? আর আমার তো মনে হয় ওরা আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। আমি জানি ওই গণেশ আর রাম এমন নিষ্ঠুর হতে পারে আমি ভাবতেও পারিনি। হাতে প্রমাণ নেই তাই শাস্তি দিতে পারছি না। প্রমাণ ছাড়া কেউ আমাদের বিশ্বাসও করবে না। ওরা হিংসায় পাগল হয়ে গিয়েছিল শ্যামলী। আমাদের ভালো বিক্রি ওদের সহ্য হচ্ছিল না। এখন কি হবে বলো তো? তুমি তো বিছানা ছেড়ে উঠতে পারবে না। আমাদের সংসারটা চলবে কি করে? জানি না শ্যামলী, আমার খুব ভয় করছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি এসেছে বলো দেখি। আমি বাজারে গিয়ে মাছ বিক্রি করব। না, তুমি একা যাবে? একদম না। কেন? আমি তো আগে তোমার সাথে গেছি। মাছ বিক্রি করতে পারবো না বুঝি? তুমি বোঝো না শ্যামলী, এখন পরিস্থিতি খারাপ। ওরা যদি আবার কিছু করে, তুমি একা মেয়ে মানুষ, ওদের সাথে পারবে না। আর কোনো উপায় নেই। তুমি তো কাজ করতে পারছো না। ঘরে যা সামান্য সঞ্চয় ছিল ওষুধ কিনতে সব শেষ হয়ে গেছে। কিন্তু আমার খুব ভয় লাগছে শ্যামলী। যদি ওরা তোমার কোনো ক্ষতি করে, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি ভেবো না, আমি সাবধানে যাব, সাবধানে থাকবো। আমাকে ব্যবসা করতেই হবে, না হলে যে না খেয়ে মরবো। তবু আমার মন সায় দিচ্ছে না শ্যামলী। তুমি যেও না, আমরা বরং না খেয়ে মরবো, তাও ভালো। ওসব কথা বলো না তো। তুমি আমার স্বামী, তোমায় চিকিৎসা করাতেই হবে, আর তার জন্য টাকা দরকার। আমার ভয় পেলে চলবে না। আমি তোমার মনের অবস্থা বুঝছি শ্যামলী, কিন্তু তুমি বিশ্বাস রাখো আমার ওপর, আমি ঠিক সামলে নেব। আর তুমি বরং একটু বিশ্রাম করো। সাবধানে যেও শ্যামলী, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, রাখবো। তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবো। বেশ অনেকগুলো মাছ উঠলো তো। মাছ ধরা এতটাও কঠিন না। বাহ, মাছগুলো কত বড় বড় আর তাজা। এগুলো বিক্রি করলে বাজারে অনেক রোজগার হবে। শুনেছিস তো রাম কালকের কাণ্ডটা? শ্যামলী কেমন মাছ ধরছে, বাজারে বিক্রি করছে, যেন কিছুই হয়নি। শুনেছি। চন্দনের তো যা অবস্থা, তারপরেও আবার মাছের ব্যবসা করবার সাহস কোত্থেকে যে পায়। ওটা সাহস নয়, আস্পর্ধা। আমরা চন্দনকে উচিত শিক্ষা দিয়েছি, আর ও কিনা আবার ব্যবসা শুরু করবার সাহস দেখাচ্ছে। সত্যি তো, এটা কিছুতেই বরদাস্ত করা যায় না। এখন আমাদের দেখতে হবে যাতে এই ব্যবসাটা ও আর চালাতে না পারে, নইলে আমাদের সম্মান থাকবে না। হ্যাঁ, লোকে বলবে দুটো কাপুরুষ একটা মেয়ে মানুষের কাছে হেরে গেছে। কিন্তু তুই কি করতে চাস? আবার মারধর করবি? ধরা পড়লে কিন্তু খুব বিপদ। না, মারধর করে আর ঝুঁকি নেব না। এবার অন্য পথে কাজ হাসিল করতে হবে। মেয়ে মানুষ ভয় দেখিয়ে দিলি কাজ হয়ে যাবে। কিরকম কথা বলবি যা শুনেও ভয় পেয়ে যাবে?
বলবো বেশি বাড়াবাড়ি করলে ওর চন্দনের মতো হাল হবে, গ্রাম ছেড়ে চলে যেতে বলবো। হ্যাঁ, একা মেয়ে মানুষ কার কাছে নালিশ করবে? আমরা যা বলবো তাই শুনতে বাধ্য। আমাদের কথা না শুনে ব্যবসা করবার সাহস দেখাচ্ছে, এর ফল ভুগতেই হবে। তুই আমার সাথে আছিস তো, নাকি ভয় পাচ্ছিস? না না, ভয় পাচ্ছি না, আমি তোর সাথেই আছি। তবে কোনো তবে টবে না, আজ আমরা দুজনে যাব আর ভালো করে শাসিয়ে আসবো। এটাই সুযোগ, আশেপাশে বেশি লোক টোক নেই, চল গিয়ে কাজটা সেরে আসি। চল চল, এমন ভয় দেখাবো যাতে আর ব্যবসা করবার সাহস না পায়। চল তো। কিরে, লজ্জা শরম নেই তোর? এই বর তো পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে আর তুই এখানে রং দেখাচ্ছিস। তোমরা এখানে কি চাও? আমাদের ব্যবসা বন্ধ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছো কেন? তোর আবার ব্যবসা? ওই পচা ডোবার মাছ বেচে তুই বড় লোক হবি? ওই গায়ের লোকেদের রোগ ধরাবি নাকি? আমার মাছ ভালো, যারা খাচ্ছে তারা তো খুশি, তোমাদের কি সমস্যা? সমস্যা নেই? হ্যাঁ, তুই আমাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছিস আর বলছিস সমস্যা নেই? তোর এত সাহস আসে কোত্থেকে শুনি? আমি তো কারোর কোনো ক্ষতি করছি না, নিজের পরিশ্রমে রোজগার করছি। বেশি বাড়াবাড়ি করিস না বলছি। ভালোই ভালোই তোর পঙ্গু বরকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যা। আমি কেন যাব? এই গ্রাম আমারও, আমি আর আমার স্বামী এখানেই থাকবো। তোমাদের যা করার করতে পারো, আমরা ভয় পাই না। দেখেছিস তো গণেশ, কত সাহস এই বউ মানুষের। এই সাহস দেখাচ্ছিস? তোর সাহস হয় ভেঙে দেবো। এই শোন ভালো করে, যদি নিজের ভালো চাস, কালকে সকালের আগে তোর বরকে নিয়ে গায়ের সীমানা পার হবি, ঠিক আছে? আর যদি না যাস তবে তোরও একই হাল হবে যেমন তোর বরের হয়েছে, মনে থাকে যেন কথাটা। আমরা কোথাও যাব না, তোমাদের যা করার করো, আমরা ভয় পাই না। এর সাথে কথা বলে লাভ নেই, কালকে সকালে দেখবো ওরা যায় কিনা। যদি না যায় তখন অন্য ব্যবস্থা নিতে হবে। শ্যামলী, ওরা তোমাকে শাসালো, কালকে সকালের মধ্যে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমরা এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। যাব না? ওরা তো স্পষ্ট হুমকি দিয়ে গেল, যদি না চাই ওরা আমাদের। ওরা কি করবে? মারবে? ওটা ওরাই তো চেয়েছিল, কিন্তু আমরা ভয় পাবো না। কিন্তু শ্যামলী, তুমি একা কি করবে? ওরা দুজন শক্তিশালী পুরুষ, যদি আবার হামলা করে? আমি একা নই চন্দন, আমার সঙ্গে তোমার ভরসা আছে। আর সব থেকে বড় কথা, আমার কোনো ভয় নেই। ভয় নেই? শ্যামলী, তুমি বুঝতে পারছো না, ওরা খুব খারাপ লোক, ওরা আমাদের শেষ করে দেবে। না চন্দন, ওরা আমাদের শেষ করতে পারবে না, কারণ আমরা কোনো ভুল করিনি। আমরা শুধু নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু ওদের হিংসে, ওদের রাগ। ওদের হিংসা আর রাগের কাছে আমি হার মানবো না। আমি আমার ব্যবসা চালাবো। তুমি কি পাগল হয়ে গেছো শ্যামলী? তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনছো। না চন্দন, আমি বিপদ ডেকে আনছি না, আমি আমার অধিকার আদায় করছি। আমাদের শান্তিতে বেঁচে থাকার অধিকার আছে। আমি জানি তুমি যা বলছো তা ঠিক কথা, কিন্তু আমি এখন পঙ্গু হয়ে পড়ে আছি। যদি ওরা তোমার কোনো ক্ষতি করে? যদি করে তবে আমরা দুজনে মিলে লড়বো, কিন্তু পালিয়ে যাব না। আমি তোমার পাশে থাকবো আর তোমায় কাজ করে যাবে। আমি জানি তুমি খুব সাহসী শ্যামলী, কিন্তু আমার খুব ভয় হচ্ছে, আমার মনে শান্তি নেই। তুমি ভেবো না, তুমি শুধু আমার উপর ভরসা রাখো, একটু সাহস রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখেছিস তো রাম, কত সাহস! হ্যাঁ, আমাদের কথা গায়ে মাখছে না রে। হ্যাঁ, আর ওর হাতে ওটা কি? ওটা তো দা। হ্যাঁ দেখছি তো, আমার মনে হয় আমাদের ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে আমাদের? সালা, আমরা ওকে ভয় দেখাবো রে? চল তো আজকে ওর শেষ দেখি ছাড়বো। কিরে, এই কালকে তোকে বলেছিলাম না গ্রাম ছেড়ে চলে যেতে, যাসনি? আবার এখন বাজারে যাচ্ছিস? তোমরা আমার ব্যবসার পেছনে লেগেছো, আমার স্বামীকে মেরে পঙ্গু করেছো, আর সহ্য করবো না। তুই একা মেয়ে মানুষ, আমাদের কি করবি? ভয় দেখাচ্ছিস? একা হলেও আমি আমার সম্মান আর আমার স্বামীর জন্য লড়তে জানি। আর তোমরা যদি আবার আমার ধারে কাছে আসার চেষ্টা করো, এই দা দিয়ে তোমাদের শেষ করে দেবো। তুই কি পাগল হয়েছিস? এই দাটা নামা, দাটা নামা বলছি। তোমরা আমার স্বামীকে মেরে পঙ্গু করেছো, আমার রোজগারের শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছো, আর তোমরা আশা করছো চুপ করে থাকবো? আর এক পা এগোলে খবর আছে।
এই চল গণেশ, এর সাথে লাগা ঠিক হবে না। দেখছিস তো কেমন তেড়ে আসছে। এই কিন্তু চল বলছি, এখানে ঝামেলা করলে গ্রামের লোকচোর হয়ে যাবে, তখন আমাদের বিপদ। আর ভয় দেখিও না, এবার আমি আর ছেড়ে কথা বলবো না। আজ তো বেশ ভালোই মাছ উঠেছে, তাই না? বাজারের চাহিদা তো বাড়বে। হ্যাঁ শ্যামলী, তোমার সাহস আর লড়াইয়ের জন্য আজকে আমি আবার সুস্থ হয়ে তোমার পাশে দাঁড়াতে পেরেছি। ওসব দিনের কথা আর বলো না তো। আমরা তো এখন ভালো আছি, আর আমাদের একসাথে কাজ করতে দেখে ওদের হিংসে আরো বাড়বে। হিংসা তো করবেই। যারা অন্যের উন্নতি সহ্য করতে পারে না, তাদের জ্বালা চিরকাল থাকবে। তবে ভয় নাই শ্যামলী, এখন আমি সুস্থ হয়েছি। সেটাই তো চাই। একা হাতে সব সামলাতে খুব কষ্ট হতো, তখন তুমি পাশে থাকলে আমার অনেক ভরসা। আর দেখবে, আমাদের এই পচা ডোবার ইলিশ একদিন জেলার সেরা ইলিশের খ্যাতি পাবে। তোমার মুখে এমন কথা শুনে আমার ভালো লাগে, মনে হয় সব কষ্ট দূর হয়ে গেছে। কষ্ট তো অনেক পোহাতে হয়েছে শ্যামলী, তবে সেই কষ্টের ফল আজকে আমরা পাচ্ছি। আমাদের মাছের কদর বাড়ছে, ভয় পাওয়ারই কথা। হ্যাঁ, আর গণেশ আর রাম, ওরা তো এখন ভয় আমাদের কাছেই আসে না। সেদিন দাটা দেখে যা ভয় পেয়েছিল না। বাঘিনীর মতো রুখে দাঁড়িয়েছিলে তুমি। আমার তো মাঝে মাঝে মনে হয় আমার থেকেও বেশি সাহস তোমার। ভালোবাসার জোর অনেক বেশি, বুঝলে? তোমার জন্য আমি সব করতে পারি। আমিও তোমার জন্য সব করতে পারি শ্যামলী। চলো, আর দেরি না করে বাজারে যাই। কই গো বৌদি, আমরা তো চলে এসেছি, এবার তোমরা নামো। ও ননি, ঘুমিয়ে পড়লি নাকি মা? ওঠ, আমরা যে নতুন বাড়িতে চলে এসেছি রে মা। না মা, ঘুমাইনি। ঘুমিয়ে গেলে কি আর গ্রামের দৃশ্য দেখতে পারতাম নাকি? আমরা কি নতুন বাড়িতে চলে এসেছি মা? হ্যাঁ রে মা, আমরা চলে এসেছি। ও কমল, তুই আমাকে কোথায় নিয়ে এলি রে? এ যে খাল পাড়ে থাকতে হবে আমাদের। কি করবে বৌদি বলো, দাদা মারা যাওয়ার সময় তো বাড়ি বন্ধক দেওয়া ছিল, সেই জন্যই তো ওই বাড়ি ছাড়াতে না পেরে আমাদেরকে এখানে চলে আসতে হলো। তাই এখান থেকে তো হাট বাজার অনেক দূর রে। আনাজপাতি লাগলে তুই এসব কিনে আনবি কিভাবে? ওসব নিয়ে তুমি চিন্তা করো না বৌদি, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। এখন ব্যাগপত্র নিয়ে নিচে নামো দেখি। ও ননি, আমার সাথে জিনিসপত্রগুলো একটু নিচে নামা মা। আর কমল, তুইও আমাকে এসব নামাতে একটু সাহায্য কর। কাকা, তুমি কি এখন আমাদের সাথে বাড়িতে যাবে নাকি আবার কোথাও যাবে গো? না রে মা, আমি আগে গরুর গাড়িটা নিয়ে এসে তারপরে কিছু বাজার সদাই করে নিয়ে আসবো। ঠিক আছে, তুই তাহলে বেলা থাকতে থাকতে বেরিয়ে পড় ভাই। আমরা বরং এই দিকটা গুছিয়ে ফেলি। ঠিক আছে বৌদি, আমি তাহলে গেলাম। ফেরার পথে আমার জন্য মন্ডা মিঠাই আনতে ভুলো না জানো কাকা। ঠিক আছে মা, আমি ফেরবার পথে তোর জন্য গোপালের দোকানে রসগোল্লা নিয়ে আসবো। এখন আমি যাই মা, না হলে আমার ফিরতে রাত হয়ে যাবে আবার। আচ্ছা কাকা, সাবধানে যাবে কিন্তু। মেয়েটাকে সেই কখন খালে পাঠালাম থালা বাসনগুলো ধুয়ে আনার জন্য, তা সেই বেচারির তো কোনো খোঁজই নেই দেখছি। ননি, ও ননি, দুটো থালা বাসন মাজতে গিয়ে তো হারিয়ে গেলি দেখছি। কি গো বাপু, কোন গাঁ থেকে এসেছো তোমরা? আশেপাশে আগে তো কখনো দেখিনি তোমাদের। আমরা ভাগলপুর থেকে এসেছি জেঠিমা। ওখানে আমাদের ভিটেমাটি সব বিক্রি করে দিয়ে এখানেই চলে এসেছি। তা বৌদি, ওই গাঁ ছেড়ে দিয়ে এইখানে চলে এলে কেন গো তোমরা? আর বলো না ভাই, মানুষটা মারা যাবার পরে পাওনাদাররা সব দখল করে নিচ্ছে। সেই জন্যই তো সব বিক্রি করে দিয়ে দেওরটাকে নিয়ে আমি আর আমার মেয়ে চলে এলাম এদিকে। তা বেশ ভালোই করেছো বাছা। স্বামী মরলে শকুনের দল সব উঠে পড়ে লাগে মেয়েদের পেছনে। এই গায়ে তেমন ঝামেলা নেই বাপু।
তা তোমার দেওর কি কাজ করে গো বৌদি? ও যে একদমই ছোট, ওকে দিয়ে আমি কি কাজ করাবো? মাঠে ঘাটে কাজ করে যদি 2 পয়সা আনতে পারে তো তবে সংসারটা চলবে। তো ওই আশায় বসে থাকলে কি আর সংসার চলবে রে মেয়ে? তার জন্য তো তোকেও পাশাপাশি কিছু একটা করতে হবে রে। কিন্তু আমি কি করব তা তো কিছুই বুঝতে পারছি না জেঠিমা। আপনারাই আমাকে কোনো বুদ্ধি দিন না। তা তোমাদের বাড়ির আশেপাশে তো বেশ ফেলনা জমি পড়েই আছে, তুমি বরং এখানে শাকসবজি চাষ করো বৌদি। মালতী একদম ঠিক কথা বলেছে। জমিতে যে শাকসবজিগুলো চাষ করবে সেগুলো খাওয়ার পাশাপাশি আবার বিক্রিও করা যাবে। আর এই খালপাড়ের জমি না বেশ উর্বর জানো, এখানে যাই লাগাবে তাই খুব ভালো ফলন দেবে। ওটা কে, তোমার মেয়ে নাকি গো বাছা? হ্যাঁ জেঠিমা, ও আমার মেয়ে ননিবালা। আহারে, এই ছোট বয়সে মেয়েটা অনাথ হয়ে গেল। কি মায়াবী চেহারা মেয়েটার। এই দুটো থালা বাসন ধুয়ে আনতে তোর এত সময় লাগে বুঝি? সে কখন গেছিস খাল পাড়ে, আর এখন এলি? কি করব মা, খালে নামতে যে ভয় লাগে, যদি পা পিছলে পড়ে যাই তো। ও অভ্যাস হয়ে যাবে, ভয় পাস নে বাছা। আচ্ছা, আমরা এখন তাহলে যাই। কোনো কিছু দরকার পড়লে আমাদের বাড়িতে যাস। চল মালতী। ননি, ও ননি, একবার এদিকে আয় তো। কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন? হ্যাঁ রে, কমল কি ফিরেছে এখনো? না মা, কাকা তো এখনো বাড়িতে ফিরলো না। তা রাতের জন্য কি রান্না করছো মা? আরে কমল তো বাজার করে ফিরবে বলেছিল, কিন্তু ওর আসতে দেরি হচ্ছে দেখে খালপাড় থেকে দুটো কলমির ডাঁটা এনে সেদ্ধ করেছি রে মা। কিন্তু কাকা তো এখনো এলো না মা, আমার যে বড্ড খিদে পেয়েছে। একটু ধৈর্য ধর মা, কমল এলেই তোদেরকে একসাথে খেতে দেবো। বৌদি, আরে ও বৌদি, কোথায় গেলে তুমি? এই দেখো বাজার করে নিয়ে এসেছি। আমরা রান্নাঘরে আছি রে কমল, রান্নাঘরে আয়। আমার জন্য মন্ডা মিঠাই নিয়ে এসেছো তো কাকা? হ্যাঁ রে মা, তোর জন্য রসগোল্লা নিয়ে এসেছি, বাজারের ব্যাগের মধ্যে আছে। তা তোর ফিরতে এত দেরি হলো কেন রে কমল? সেই সকালে বেরিয়েছিস আর এখন এলি। আর বলো না বৌদি সে কথা, গরুর গাড়ি নিয়ে ফেরবার পথে আমার জন্য কাজ খুঁজলাম। কাজ না করলে এই সংসার চালাবো কিভাবে, সেই জন্য ফিরতে একটু দেরি হয়ে গেল। নে, হাত মুখ ধুয়ে এসে খেতে বসে যা দেখি। বাজারের ব্যাগটা ওই কোনায় রেখে আয়। তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো কাকা, আমরা একসাথে খেতে বসবো। ঠিক আছে মা, আমি বাজারের ব্যাগটা রেখেই হাত মুখ ধুয়ে আসছি এক্ষুনি। কি শ্যামল, কি অবস্থা তোর? এই তো দাদা, ভালো আছি। তা তোমার কি খবর? 2 দিন ধরে তো দোকানের এদিকে একেবারে আসছো না। আসলে মাঠের কাজ করে আর সময় পাই না চা খেতে আসবার। এই 2 দিন মাঠে খুব চাপ ছিল, সেই জন্য আর আসতে পারিনি রে। তা ভালোই করেছো, আয় রোজগারের দিকটা তো আগে দেখতে হবে। তা তোমাকে 1 কাপ চা দেবো নাকি দাদা? হ্যাঁ দে না, তোর দোকানের চা খাবো বলি তো চলে এলাম সকাল সকাল। চা খেয়ে আবার হাটে যেতে হবে বাজার সদাই করতে। আমাদের এই খালপাড়ের গ্রামে একটা দোকান দরকার, যেখান থেকে সবাই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে। কিন্তু হাটের জিনিস এনে গ্রামে বিক্রি করতে গেলে যে দাম বেশি পড়ে যাবে রে শ্যামল, তখন কি আর কেউ কিনতে চাইবে? এই নাও দাদা তোমার চা। তবে এটাও তুমি ঠিকই বলেছো, কিন্তু এত দূর গিয়ে কেনাকাটা করে ফিরে আসা যে বড্ড কষ্টকর আমাদের জন্য। আরে দাদা, একটা রং চা দাও তো। তুই কে বাজা? তোমাকে তো এই গায়ে আগে কখনো দেখিনি। আমি কমল, খালপাড়ে নতুন বাড়ি কিনেছি। আগে অন্য গায়ে থাকতাম, সেখান থেকে সব বিক্রি করে এখানে চলে এসেছি। তো কি কাজ করো তুমি? সংসারে কে কে আছে? দাদা মারা গেছে মাস 2 আগে। বাড়িতে বৌদি আর ছোট একটা ভাতিজি আছে, ওদের নিয়েই আমাদের পরিবার। আর আমি তেমন কোনো কাজ করি না। এই নাও তোমার চা।
তাহলে সংসার কি করে চলবে তোমার? যদি তেমন কোনো কাজ পাই তবে করব। নতুন কাজ খুঁজছি আমি। বেশ বেশ ভালো কথা। যদি কোনো সাহায্যের দরকার হয় তবে আমাকে জানিও। ঠিক আছে দাদা, অবশ্যই জানাবো। একটু ভালো করে ঘষে ঘষে তেল দে দেখিনি। তোকে কোনো কাজ দিলেই তুই ঠিক মতন করতে চাস না মালতী। তোমার সব কাজই তো আমিই করে দিই জেঠিমা। আমার মতন বিনে পয়সায় খাটার লোক পাবে কোথায় শুনি? এসেছে আমার বিনে পয়সায় খাটার লোক। সময় মতন ঠিকই নিজে সবকিছু উসুল করে নিস, তখন বুঝি সেগুলো কিছু না। তা কি আর এমন নিয়ে আমি কাকা বাবুর কাছ থেকে দুটো টাকা পয়সা আর দুটো বাজার সওদাই তো নিই। সেটা নিয়েও এখন তুমি আমাকে কথা শোনাবে গো? তোর সাথে কথা বলে আর পারি না বাপু। যেটা করছিস সেটা কর তো মুখ বুঝে এখন। হ্যাঁ, আমি মুখ খুললেই তো যত দোষ হয়। জেঠিমা, ও জেঠিমা, বাড়িতে আছো নাকি তুমি? আরে জয়া মা যে, আয় মা আয়, বস এখানে। কেমন আছো জেঠিমা তোমরা? আমরা ভালোই আছি বাপু। তা সকাল সকাল হঠাৎ এই বাড়িতে কেন বৌদি? আসলে সেদিন জেঠিমা বলেছিল কিছু সবজি আর শাকের বীজ দেবে, সেটাই নিতে এসেছি। আচ্ছা এই কথা, তা বেশ ভালো করেছিস মা। তা গতদিন যে সব বীজ দিয়েছিলাম ওই গাছগুলোর খবর কি রে? সেগুলোতে তো ফলন শুরু হয়ে গেছে। ভাবছি খাল পাড়ে বাড়ির সাথে লাগোয়া একখানা দোকান দেব। এখানে সব রকমের সবজি আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করব। আমাকে তো তুমি কখনো নিজে থেকে কিছু দিলে না জেঠিমা। আর নতুন বৌদি এখানে আসতে না আসতেই এরই মধ্যে তাকে এত কিছু দিয়ে ফেলেছো। তোর হিংসুটে স্বভাবটা আর গেল না রে মালতী। বলি বউটা বিপদে পড়ে এসেছে আমাদের এই খাল পাড়ে থাকতে, তাকে কি সাহায্য না করে থাকা যায়? থাক, হয়েছে হয়েছে, আমি বুঝতে পেরেছি। আমাকে দিতে গেলেই তো তোমার যত অসুবিধা। যা তো মালতী, রান্নাঘরে কিছু সবজির বীজ রাখা আছে, সেগুলো এনে জয়াকে দে মা। এই জয়া বৌদি আসার পর থেকেই দেখছি আমার ভারী ক্ষতি হয়ে গেল। না, এবার একটা কিছু না করলে তো হচ্ছে না। ও মালতী, কি ভাবছিস কি? না না না, কিছুই না। তুমি দাঁড়াও বৌদি, আমি এক্ষুনি তোমাকে বীজ এনে দিচ্ছি। আরে বৌদি, তোমার খাল পাড়ে দোকান দেখছি চালু করে ফেলেছো তোমরা, হ্যাঁ? হ্যাঁ শ্যামল ভাই, কি করব বলো, কমলটা কোনো কাজ পেল না। এইদিকে সংসার তো চালাতে হবে, তাই ভাবলাম বাড়ির চারপাশের পতির জমিতে সবজি চাষ করুক কমল, আর আমি না হয় দোকান চালাই। বেশ ভালো করেছো বৌদি, তোমার দোকান হয়ে আমাদের খুব ভালো হয়েছে। এই 2 গ্রাম হেঁটে তবে হাটে যেতে হয় আমাদের। সেই জন্যই তো ভাবলাম এই দোকানটা দিই। এতে খালপাড়ের লোকজনদের আর দূরে যেতে হবে না সবজি কিনতে। কিন্তু বৌদি, শুধু সবজির দোকান দিলে কি আর হবে? সেই তো বাকি জিনিসপত্র কিনতে হাটে যাওয়াই লাগবে। কিন্তু হাটের কোনো মহাজনকে যে আমি চিনি না, যে তার থেকে বাকিতে মালপত্র এনে বিক্রি করে দোকান চালাবো। আজকে চা খেতে কুবের দাদা এলে আমি বরং দাদাকে তোমার দোকানে পাঠিয়ে দেবো। কুবের দাদার পরিচিত একজন মহাজন আছে হাটে। তাহলে তো খুবই ভালো হবে। কুবের এলে আমি কমলকে কুবেরের সাথে পাঠিয়ে দেব। ওরাই না হয় মহাজনের সাথে কথা বলে সব পাকাপাকি করে আসবে। এখন আমাকে কিছু সবজি দাও তো বৌদি, বাড়িতে কিছু রান্নার নেই। গিন্নিকে আজকে সবজি দিয়ে কাজ চালিয়ে নিতে বলি। তা বেশ, তো কি সবজি নেবে তুমি? 1 আঁটি পুঁই শাক দাও আর কিছু ডাঁটা দাও, ও দিয়ে আজকে দিনটা চলে যাবে। এই নাও তোমার আজকে দিনের সবজি। এই নাও তোমার টাকা। আচ্ছা আমি এখন আসি বৌদি, কি আবার চায়ের দোকান খুলতে হবে। ঠিক আছে, আবার এসো ভাই। মা, ও মা, আমার যে বড্ড খিদে পেয়েছে। সকালে তুমি কিছু রান্না করোনি? না রে মা, সকাল সকালই দোকান নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি, সেই জন্য আর কিছু রান্না করার সময় পাইনি। তাহলে এখন আমি কি খাবো? কমল তো কাল দোকানের জন্য অনেক মাল নিয়ে এসেছে, তুই বরং এখান থেকে এসে দুটো বিস্কুট খেয়ে নে। শুধু বিস্কুটে কি আর আমার পেট ভরবে? হাতে মেয়ের কথা শোনো, আরে বিস্কুট খেয়ে জল খানা 1 গ্লাস, দেখবি পেট ভরবে।
আর একটু বাদেই তো আমি রান্না করব। তুমি তাহলে একটু তাড়াতাড়ি রান্না করতে যেও, আমি তখন দোকান সামলাবো এদিকটায়। সে হবেক্ষণ, এখন এই নে, এই বিস্কুট দুটো খেয়ে একটু জল খেয়ে নে। আমি তাহলে ঘরে গেলাম মা, তোমার রান্নার জোগাড় যন্ত্র করে রাখি গিয়ে। ঠিক আছে, যা মা। কি গো বৌদি, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে মালতী, তা তুই কেমন আছিস? এদিকে তো এখন আশাই ছেড়ে দিয়েছিস। কি আর করব বলো, তুমি তো এখন দোকান সামলাতে ব্যস্ত, আর রমা জেঠিমা সংসার সামলাতে ব্যস্ত, তাই আমি আর কোথাও যাই না তেমন। তোর কিছু লাগলে আমার দোকান থেকে নিয়ে যাস বোন। সেই জন্যই তো এলাম গো, ওই রমা জেঠিমার বাড়িতে অতিথি এসেছে, তাই তোমার কাছ থেকে বিস্কুট, চানাচুর এগুলো সব নিতে এলাম গো। এই নে, এখানে বিস্কুট আর চানাচুর আছে। কত টাকা হলো গো? 10 টাকা। এই নাও বৌদি, আমি এখন তাহলে আসি। হ্যাঁ, আবার আসিস কিন্তু, আর এবারে আসার সময় জেঠিমাকে নিয়ে আসিস। কাজের চাপে অনেকদিনই তো হলো ওদিকে যেতে পারি না। আবার আসবো বলেই তো এলাম, আর এবার সাথে জেঠিমাকে নিয়েই আসবো তোমাকে শায়েস্তা করার জন্য। কি ভাবছিস এত মালতী? ও কিছু না বৌদি, আমি এখন আসি। হ্যাঁ। জয়া মা, দোকানে আছিস নাকি রে? আরে জেঠিমা তুমি, এসো এসো। আমি তো একটু আগেই মালতীকে বললাম তোমাকে নিয়ে একবার এদিকে আসতে, এখনই ডেকে নিয়ে চলে এলো যে। ওকে তোর দোকানে না পাঠালে তো আর বুঝতে পারতাম না যে তুই দোকানের নাম করে এইভাবে লোক ঠকাচ্ছিস। কি বলছো কি জেঠিমা, আমি কেন লোক ঠকাতে যাব? 10 টাকায় হাট থেকে বিস্কুট আনলে তোর কাকা বাবুকে কতগুলো বিস্কুট দেয়, আর তুই কিনা এই কয়টা বিস্কুট দিয়ে 10 টাকা নিয়ে নিলি। সে কি জেঠিমা, আমি তো কম বিস্কুট দিইনি, আমি তো যতটুকুনি হয় তাই দিয়েছি। তার মানে তুমি কি বলতে চাইছো বৌদি, আমি কি বাকি বিস্কুট গুলো খেয়ে ফেলেছি নাকি? আমি কখন বললাম যে তুই বিস্কুট খেয়ে ফেলেছিস? কাজটা কিন্তু একদম ঠিক হলো না জয়া। এইভাবে দোকানদারি করে রাতারাতি বড় হওয়ার স্বপ্ন দেখা বাদ দে, এমন হলে কোনো খদ্দেরই আসবে না দোকানে। বিশ্বাস করো জেঠিমা, আমি 10 টাকায় যা বিস্কুট হয় তাই দিয়েছিলাম। হয়তো হাটের মাপের সাথে আমার একটু গরমিল হতে পারে, আমি তো আর পাইকারি আনি না, কোনো মহাজনকে চিনি না বলে খুচরো নিয়ে আসি, তাই হয়তো একটু কম বেশি হতে পারে। ওসব কথা বাদ দাও বৌদি, সব জিনিসই তো তুমি দাম বেশি নাও, হাটে গেলে এর থেকেও সস্তায় জিনিস কিনতে পাওয়া যায়। ঠিক আছে জেঠিমা, আমি তাহলে মহাজনের কাছ থেকে মাল নিয়ে এসে আরো সস্তায় মাল বিক্রি করব। দেখো, সস্তায় আবার পচা মাল এনে আমাদের দিও না যেন বৌদি। তুই থাম। শোন জয়া, ব্যবসা করতে হলে সব দিক বুঝে তবেই ব্যবসা করতে হয়। যেটা করলে ব্যবসার ভালো হবে সেটাই করতে হবে, কিন্তু তার জন্য মাপে কম দিয়ে ব্যবসা করলে চলবে না। আচ্ছা জেঠিমা, আমি এবার দেখি কি করা যায়। কেমন দিলাম বৌদি, এবারে দেখি কি করে তুমি সস্তায় মাল বিক্রি করো। কি ভাবছিস এত মালতী, চল বাড়ি যাই। কই না তো, কিছু না, চলো চলো। মালতীর আচার ব্যবহার বেশ সুবিধের বলে মনে হচ্ছে না, নিশ্চয়ই ও বিস্কুট সরিয়ে আমার বদনাম করেছে। তবে রমা জেঠিমা যা বলেছেন ঠিকই বলেছেন, খুচরো না কিনে মহাজনের থেকে আনলে আমি আরো সস্তায় বিক্রি করতে পারবো। আরে কুবের যে, আজকে হঠাৎ আমার আড়তে এলি, ব্যাপারখানা কি? আগে আমি এসেছি একটা দরকারের জন্য। আরে গোপাল বুঝি তোদের কাজের টাকা দেয়নি? আমি তো গোপালকে বলে দিয়েছিলাম যে কাজ হওয়ার সাথে সাথে তোদের টাকা দিয়ে দিতে। না না, গোপাল দাদা আমাদের সব টাকা শোধ করে দিয়েছেন, আমি এসেছি অন্য কাজে। কি কাজে এসেছিস শুনি? আর তোর সাথে এটাকে? ও বুঝতে পেরেছি, এই ছেলেটাকে বুঝি কাজ দিতে হবে।
আগে না না, আসলে আমাদের খালপাড়ের এলাকায় তো কোনো দোকান নেই। বাজার সদাই করতে আমাদেরকে 2 গ্রাম ঘুরে এই হাটে আসতে হয়। ছেলেটা নতুন দোকান দিয়েছে বুঝি? হ্যাঁ, ও আর ওর বৌদি মিলে একটা দোকান দিয়েছে খালপাড়ে। এখন আপনি যদি বাকিতে ওদেরকে মালপত্র দিতেন, তবে ওরা বিক্রি করে সেটা আপনাকে শোধ করে দিত। কিন্তু ওরা কি পারবে দোকান চালাতে? পরে যদি আমার টাকা না দিতে পারে, তবে এর দায়ভার কে নেবে? আমি তো আছি, ওরা ঠিক পারবে। আমাদের খালপাড়ে একটা দোকান হলে আমাদের আর কষ্ট করে হাটে আসতে হবে না। তুই আমার মাঠে কাজ করিস, অনেক দিন ধরে তোর উপরে আমার ভরসা আছে রে কুবের। তোদের যা যা লাগে নিয়ে যা। কি হে ছোকরা, দোকান চালাতে পারবে তো তোর বৌদি? আগে হ্যাঁ বাবু, আমরা বাড়িতে শাকসবজি চাষ করছি, আর বাকি জিনিসপত্রগুলো আপনার থেকে নিয়ে গেলে সেগুলো সস্তায় বিক্রি করতে পারবো। তাহলে তো ভালোই হবে। ওখানে সস্তায় পেলে আর খালপাড়ের লোকজনকে কষ্ট করে হাটে আসতে হবে না। আর তোদের দোকান ভালো চললে তো আমারও লাভ। বেশ বেশ, তবে আমাদের যা যা লাগে দিয়ে দিন। এই কে কোথায় আছিস? দেখ তো ওদের কি কি লাগে। সব জিনিসপত্র গুছিয়ে গরুর গাড়িতে তুলে দে ওদের। বড্ড উপকার করলেন বাবু আমাদের। বৌদির বেচা কেনা শেষ হলেই আমি এসে আবার মাল নিয়ে যাব। ও তোরা চিন্তা করিস না বাছা, তবে সময় মতো আমার টাকাটা দিয়ে যাবি কিন্তু। ও নিয়ে আপনি একদম ভাববেন না। কেমন আছো বৌদি? আরে কুবের ভাই যে, আমি ভালো আছি। তা তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সারা খালবাড়ি তো তোমার দোকানের জয় জয়কার শুনছি গো বৌদি। সস্তায় মাল দিলে তো সবাই জয় জয়কার করবেই। বাড়িতে সবজি চাষ করি, এখানে আমার তেমন খরচ নেই, তাই তো সবজি সস্তায় দিতে পারি। আরে আর মহাজনের কাছে সস্তায় মাল এনে আরো সস্তায় বিক্রি করছো। এবারে খালপাড়ের লোকজন আর কেউ হাটে যাবে না কষ্ট করে। সবাই তাহলে এবার খালপাড়ে তোমাদের বৌদির সস্তার দোকানে আসবে, কি বলো? তা যা বলেছো বৌদি। আচ্ছা আমি এখন আসি গো। আমার জন্য কিছু সবজি আর 1 সের আলু রেখে দিও, যাবার পথে নিয়ে যাবো ক্ষণ। ঠিক আছে ভাই। আরে মালতী যে, তা হঠাৎ আজকে আমার দোকানে, ব্যাপার কি? জেঠিমা 1 সের মুসুরের ডাল দিতে বলেছে। কিন্তু আমি যে তোমার কাছে ডাল বেচবো না, তুমি আবার আগের দিনের মতন কি না কি করো, তার তো কোনো ঠিক নেই। কই, আমি তো কিছুই করিনি। দেখো, সত্যি কথা বললে আমি ডাল দেব, কিন্তু মিথ্যে বললে দেব না। তখন কিন্তু 2 গ্রাম হেঁটে গিয়ে হাট থেকে তোমাকে ডাল কিনে আনতে হবে। ওরে বাবা, এত পথ আমি হাঁটতে পারবো না বৌদি, আমার ভুল হয়ে গেছে। সেদিন আমি বিস্কুট ছড়িয়েছিলাম, এই তো এখন তো সত্যি বলে দিলাম। এবার আমাকে ডাল দাও বৌদি। তবে সেদিন তুই বিস্কুট ছড়িয়ে জয়ার দোষ দিয়েছিলি, আমার আগে ভাগে সন্দেহ হয়েছিল। সেই জন্যই তো আজ তোর পিছে পিছে আমি এলাম। আমার ভুল হয়ে গেছে জেঠিমা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। তবে তোর ভুল থেকে একটা জিনিস কিন্তু ভালোই হয়েছে মালতী, তুই এটা করেছিলি বলেই আজ আমি সস্তায় দোকান দিতে পেরেছি। আর জেঠিমার কথায় আমি সাহস পেয়েছি মহাজনের কাছ থেকে মাল নিতে। কিছু কিছু সময় আমাদের ভুল থেকেও শিক্ষা নেওয়া দরকার। হোঁচট না খেলে আমরা পথ চলতে শিখবো কি করে? তাহলে দেখেছো, আমার জন্যই তো খালপাড়ে এই বৌদির সস্তার দোকান খুব ভালো চলছে এখন, তাই না?